বর্তমান সময়ে হাইকোর্টের রিট শব্দটির সাথে বেশ পরিচিত সাধারণ মানুষ। রিট কি, মামলা এবং রিটের মধ্যে পার্থক্য কি? আমরা যদি সহজভাবে বলি, আমরা বলতেই পারি যে যখন কোনো আইনি বিষয়ে প্রতিকারের ক্ষেত্রে কোথাও যাওয়ার থাকে না, তখন মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং হাইকোর্ট যে এখতিয়ার প্রয়োগ করে সেটি রিট এখতিয়ার নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কেন কারণে অকারণে রিট পিটিশনের হিড়িক, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নাস জুড়ে রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি কারণে অকারণে রিট পিটিশনের হিড়িক। আর আজকের আলোচনায় তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা কিছুক্ষণ আগে পাওয়া তথ্য অনুযায়ী যেমনটি জানতে পারলাম যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে 33টি ব্যাংক হিসাব ফ্রিজেরও আদেশ দেওয়া হয়েছে। যেমনটি জানি যে দুদকের এক আবেদনের প্রেক্ষিতে আদেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, প্রাক্তন আইজিপি মহোদয়ের এগেইনস্টে যে অনুসন্ধান কার্য চলছে তারই এটা অংশবিশেষ যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা একটি আবেদন দাখিল করেছিলেন, যেটা আমাদের মাহমুদ হাসান জাহাঙ্গীর পাবলিক প্রসিকিউটর মুভ করেছেন এবং উনি এটা শুনানি করেছেন, আইনের ব্যাখ্যা দিয়েছেন এবং যাবতীয় নথি ঘেঁটে আবেদনের গুরুত্ব বিবেচনা করে মহানগর সিনিয়র স্পেশাল জাজ আজকে এই আদেশটি দেন। এই আদেশটি হওয়াতে যেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে সেখানে কোনো টাকা উঠানো যাবে না, জমা দেওয়া যাবে না। আর যে প্রপার্টিগুলো সিজ করা হয়েছে সম্ভবত হলো 83টি দলিল। এই 83টা দলিলের প্রপার্টিটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। ইটস এ পার্ট অফ ইনকোয়ারি, অনুসন্ধানের কাজের অংশবিশেষ। অনুসন্ধানটি এখনও চলমান, অনুসন্ধান কার্য শেষ হলে আরও বিস্তারিত জানা যাবে। ধন্যবাদ জানাচ্ছি। একটু আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় ফিরতে চাই। কারণে অকারণে বর্তমান সময়ে দেখা যায় যে রিট পিটিশনের হিড়িক লেগেছে, এর কারণ কি? জি হ্যাঁ, দেখুন, রিট পিটিশন একটি আমাদের দেশে খুব আইনি প্রতিকার। একসময় যখন স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ডিটেনশনে মানুষকে দিত, বা যখন মার্শাল ল গভর্নমেন্টের সময় বা জিয়াউর রহমানের গভর্নমেন্টের সময় দেখতেন যে সবাইকে ধরে প্রথমে 30 দিন ডিটেনশন দিত, আটকাদেশ যেটা বলি। পরবর্তীতে এটাকে মেয়াদ বাড়ানো হতো 90 দিন। ওই সময় অ্যাবিউজ অফ পাওয়ারটা অনেক বেশি হতো, কারণে অকারণে। যেখানে গ্রাউন্ড দিতে হতো, গ্রাউন্ড ছাড়া ডিটেনশন, তখন হাইকোর্ট ডিভিশন এগুলাকে আনলফুল ডিক্লেয়ার করে। কিন্তু এখন বর্তমানে গত 5-6 বছর বা 10 বছরে এই ট্রেন্ডটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই আমলে কিন্তু ডিটেনশন হয় না, নর্মালি আমি দেখি নাই। ধরুন বর্তমান গভর্নমেন্ট 2009 থেকে 2024 পর্যন্ত আছে, আমার মনে হয় না হেভিয়াস কর্পাসের কোনো রিট হয়েছে। শুধু হয়েছে কাস্টডির ক্ষেত্রে। যখন কাস্টডির ক্ষেত্রে দুভাবে মামলা হয়, একটা হেভিয়াস কর্পাস আকারে হয় আর একটা 491 বিবিধ মোকদ্দমা আকারে হয়। কিন্তু যেগুলো আগের গভর্নমেন্টগুলো পূর্বতন যে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে যেভাবে টুল হিসেবে ইউজ করেছে, এটা কিন্তু এই আমলে কিন্তু আমি দেখি না, আমার নজরে পড়েনি। এটা মেহেদী হাসান সাহেব আমার চেয়ে ভালো বলতে পারবেন, উনি সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত, কিন্তু এটা আমার চোখে পড়েনি। আর আপনি যেটা বলছেন ফ্রিভোলাস রিট হয়, দেখেন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা শরীফ, নাম শরীফ উদ্দিন, উনি একটা রিট করেছিলেন একটি উনি আরেকজনকে দিয়ে রিটটা দায়ের করেছিলেন। সেখানে একটি মানবাধিকার সংস্থার অ্যাড্রেস দিয়েছিলেন এখানে ফকিরাপুল। আমরা যখন হাইকোর্ট ডিভিশনে এটা হিয়ারিং করি, তখন বিচারপতি মহোদয় বলল গভর্নমেন্টকে যে তুমি দেখো তো এই ধরনের কোনো অফিস আছে কি না ফকিরাপুলে মানবাধিকার সংস্থা। বিচারপতির মহোদয়ের হয়তো বা সন্দেহ হয়েছিল। পরবর্তীতে আমরা এবং রাষ্ট্রপক্ষ সবাই অনুসন্ধান করে দেখলাম এই ধরনের কোনো কিছু ওখানে নাই, এই ধরনের নাই। অথচ একটা ফিকটিশিয়াস নাম দিয়ে, ফিকটিশিয়াস সংস্থার নাম দিয়ে একটি রিট করে অ্যাডিমট্রিম অর্ডার চেয়েছিল। তো কাজেই এগুলি এখন কিন্তু হচ্ছে। এখন এসব ব্যাপারে বর্তমান প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি মহোদয় খুবই কঠোর। আপনি যদি ফ্রিভোলাস রিট অথবা কারণ ছাড়া যদি কোনো রিট দায়ের করেন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট মেশিনারিকে হ্যারাসমেন্ট করার জন্য, সেই সব ক্ষেত্রে কিন্তু উপযুক্ত কস্ট দিচ্ছে। কাজেই এটা এখন খুব কশাস
আমরা আইনজীবীরা, ধরুন আমি কিন্তু সরকারি আইনজীবী না, আমি দুদকের মামলাগুলি করি, বাট আমার প্রফেশন অনেক সময় আমি ব্যক্তিগত মামলাও করি। আমি অনেক সময় রিট করি গভর্নমেন্টের এগেনস্টে প্রতিকার চাওয়ার জন্য ক্লায়েন্ট আসলে, সেখানেও আমরা খুব কশাস থাকি আদৌ এই রিটটা দায়ের করা যাবে কিনা, এখানে আদৌ গভর্নমেন্টের কোনো অ্যাক্সেস জুরিসডিকশন কাজ করছে কিনা। যে সচেতনতা আপনার মধ্যে কাজ করে, সবার মাঝে কি এই সচেতনতা কাজ করে কিনা? আমরা যদি বর্তমান সময়ের কিছু প্রেক্ষাপট তুলে ধরি, যে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নিপনের রিট, তারপর আমরা দেখেছি যে ভোক্তা অধিকারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে হাইকোর্টের রিট, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? না দেখুন, ওই নিপুণ আক্তার যে রিটটা দায়ের করেছে সেটা কিন্তু এখনও তার অর্ডারটা অ্যালাইভ, এটা বিচারাধীন বিষয়ে আমি কমেন্ট না করাই ভালো। তবে আমি কাগজে দেখলাম ওনার প্রতিপক্ষ সুপ্রিম কোর্টে যাওয়ার কথা, এখনও যায়নি। যতক্ষণ পর্যন্ত আদেশটা বহাল আছে আমি মনে করি আমি আইনজীবী হিসেবে এই ধরনের কোনো কমেন্ট না করাই ভালো। জি, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান, আপনার কাছে একটু রিট নিয়ে জানতে চাই, রিট কখন করবে একজন সাধারণ মানুষ? জি আচ্ছা, রিটটা সম্বন্ধে আসলে আমাদের সবারই কিন্তু এক ধরনের ক্লিয়ার আইডিয়া নেই। ধরেন আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রচলিত আইডিয়া আছে, কোনো কিছু হলে সবাই বলে চলেন একটা রিট করে দিই। কেউ কার কাছে টাকা পায় তখন বলে যে একটা রিট করি। এই যে আপনি বললেন চলচ্চিত্র সমিতির নির্বাচন, এটা কিন্তু একটা প্রাইভেট বডির একটা ইলেকশন, এটা নিয়ে কিন্তু লোকজন রিট করে। রিট আসলে জেনারেলি রিট হলো যখন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডস all public authorities top to bottom, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজের অ্যাগেনিস্টে যদি কোনো একজন লোক যে অ্যাগ্রি পার্সন, যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ দ্বারা সে ডাইরেক্টলি অ্যাফেক্টেড হচ্ছে, তখন সে কিন্তু হাইকোর্টের কাছে একটা স্পেশাল জুরিসডিকশন রিট, এখানে গিয়ে হাইকোর্টের কাছে সে একটা রেমেডি চায়। যে অনেক ধরনের রিট আছে, আপনার বিরুদ্ধে একটা ইলিগাল একটা পানিশমেন্ট হলো, আপনি তার বিরুদ্ধে আপনি যদি এটা ক্রিমিনাল পানিশমেন্ট না তাহলে তো ক্রিমিনাল কোর্ট যেতে হবে, আপনি রিট করতে পারেন শাসিরাই। কোন একটা গভর্নমেন্ট অথরিটি লিগালি একটা কাজ করতে বাউন্ড, বাট তারা করছে না, তার বিরুদ্ধে আপনি ম্যান্ডামাস করতে পারেন। আমার সিনিয়র খোরশেদ আলম সাহেব বললেন কি হেভিয়াস কার্পাস হলো কাকে যদি কোনো কারণ ছাড়া কেউ ইলিগালি ডিটেন করে রাখে তখন কোর্টে গেল হেভিয়াস কার্পাস। এখন আসলে রিট ফাইল করতে হলে আমাদের সবার আগে প্রপার লয়ারের কাছে যেতে হবে এবং বুঝতে হবে সাবজেক্ট ম্যাটার হতে হবে পাবলিক ল ইস্যু, নট প্রাইভেট ল ইস্যু। একজনের কাছে টাকা পায় এটা প্রাইভেট ল ইস্যু, একজনের সাথে কাজ করার চুক্তি করলো প্রাইভেট ল ইস্যু। কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্টে পাবলিক বডি, যে কোনো পাবলিক বডি কোনো যদি পাবলিক ল ইস্যুতে যদি কেউ অ্যাগ্রিভ হয় তাহলে সে রিট করতে হবে। আর রিট করার জন্য দরকার হবে যে রিট করছে তার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে কিনা। এর ধরেন যার চাকরি গেল তাহলে ওর ইন্টারেস্ট আছে, এর বাইরে আমরা কিছু রিট দেখি যেটাকে আমরা বলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা কিন্তু আমরা দেখবেন যে বিভিন্ন সোশ্যাল ইস্যুতেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়। যেমন এই যে আমরা দেখেছি বুড়িগঙ্গা নদীর দূষণের রিট, আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের আপনার যে বালু ভরাটের বিরুদ্ধে রিট হচ্ছে। তাহলে যদি পাবলিক ইস্যুজ হয় এবং যদি পাবলিক ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু অ্যাগ্রি পার্সন হতে হয় না। তাহলে মানে রিট মানে কি মামলা মানে রিট না, মামলা করতে হলে আগে লোয়ার কোর্টে যেতে হবে, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স বলি আমরা, ডিস্ট্রিক্ট জাজ কোর্টে, ওখান থেকে করে কোনো ম্যাক্সিমাম মামলা চালু করতে হয়। রিট হলো একটা স্পেশাল জুরিসডিকশন। ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান, আপনি বলছিলেন যে বাংলাদেশের সংবিধানে 5 ধরনের রিটের কথা বলা হয়েছে, রিট অফ হেভিয়াস কর্পাস, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন, রিট অফ সার্সিউরারি এবং রিট অফ কো ওয়ারেন্ট। এর বাইরেও তো আমরা দেখছি যে অনেক ইস্যুতেই রিট হচ্ছে। না, ইস্যুটা আমি যেটা আপনাকে বললাম যে যেমন একটা ইস্যু, আমি যেমন এই আমাদের খোরশেদ আলম সাহেব বললেন যে দুদকের বিরুদ্ধে অনেক সময় অনেকে আপনার রিট করছে। কিভাবে করছে? ওনারা বলছে কি দুদক ইজ আন্ডার লিগাল অব্লিগেশন টু টেক সাম নেসেসারি অ্যাকশন ইন এ পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার। যদি দুদক ওটা না নেয়, যদি এগ্রি পার্সন মনে করে যে না এটা পাবলিক কনসার্ন আছে, তখন ওনারা কি ম্যান্ডামাস করতেছে যে যদি এটা সবসময় প্রপার হয় না যে দিস অথরিটি হ্যাজ ফেইলড টু ক্যারি আউট ইটস অব্লিগেশন। ঠিক সিমিলারলি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কিন্তু অনেকে এই ধরনের ইনঅ্যাকশনের জন্য রিট করছে, কিন্তু ম্যাক্সিমাম ইনঅ্যাকশনে কিন্তু যদি প্রপার পাবলিক ইস্যু না থাকে ফাইনালি কোর্টে কিন্তু এটা খারিজ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখছি যে জাতীয় স্বার্থ রেখে কিন্তু ব্যক্তির স্বার্থটাই বড় হয়ে আসছে। সে বিষয়ে আমি পরবর্তী অংশে আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব নাজমুল আশরাফ, আপনাকে একটু এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই আপনি অবগত আছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে।
আমরা বিভিন্ন সময় শুনেছি যে আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবতা কিন্তু আমরা সেরকম লক্ষ্য করি না। আমরা কি নজির স্থাপনের পথে গেলাম? ধন্যবাদ আপনাকে জুই। আইন সবার জন্য সমান, পাশাপাশি আরেকটা কথা আছে, কারো কারোর জন্য বেশি সমান। তো এখন কার জন্য বেশি সমান? যাদের কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, সেটি রাষ্ট্রীয়, সরকারি, অর্থনৈতিক বা সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, যে কোনো দিক থেকে ক্ষমতাধর বা ক্ষমতাবান ব্যক্তি, তাদের ক্ষেত্রে আইন সমান না, অন্তত বাংলাদেশে। সেক্ষেত্রে আমরা আইনের প্রয়োগ, আইনের শাসন, ন্যায় বিচার, সবার জন্য আইন সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়, এই কথাগুলো আমরা হরহামেশা আমাদের রাজনীতিবিদ সহ বিশিষ্টজনদের মুখে শুনি। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? আইন সবার জন্য সমান না, ন্যায় বিচার সবাই পায় না, এবং ন্যায় বিচার আমাদের পুরো বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে নিশ্চিত করতে পারে না। বিশেষ করে যেসব অপরাধ বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে রাজনীতির যোগ সাজস আছে, রাজনৈতিক দলের সংযুক্তি আছে, রাজনৈতিক ব্যক্তিত্বের যুক্ত থাকার ব্যাপার আছে, সেসব ক্ষেত্রে আমরা কিন্তু ন্যায় বিচার দেখি না। আবার অতি সাধারণ মানুষও ছোট অপরাধে, বিনা অপরাধে সাজা পাচ্ছেন, বিনা বিচারে বছরের পর বছর, যুগের পর যুগ আপনার সাজা খাটছেন, বা মৃত্যুদণ্ডের মতো এরকম সাজাও হয়ে যাচ্ছে। পরে দেখা গেছে কি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সর্বোচ্চ আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, খালাস হয়েছেন, একজনের সাজা আরেকজন ভোগ করছেন। অপরাধী আপনার নানানভাবে সব কিছু আপনার কি বলে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এই বিষয়গুলো আছে। এখন উন্নত দেশের বিচার ব্যবস্থায় যে ভুল বিচার হয় না, সেখানে শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হয় এবং আইনের সুষ্ঠু প্রয়োগ একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে হয়, সেটা বলা যাবে না। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি, আমরা প্রতিদিন আমেরিকার সকল সংবাদ নিয়ে কাজ করি। সেখানে আমরা আমেরিকার বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ে এরকম আপনার বিচারের ক্ষেত্রে যে ব্যতিক্রমগুলো, সেগুলো আমরা দেখি, এবং এরকম ঘটনা হরহামেশাই ঘটে। আমরা নিজেরাও সেসব সংবাদ প্রচার করি আমেরিকাতে, যে 20-30 বছর ধরে সাজা খাটছে, পরে জানা গেল যে উনি নিরপরাধ। এরকমটা হয়। আমি বলছি যে ওই ব্যতিক্রম আমেরিকা বা ইউরোপের বা উন্নত কোনো দেশে যেই শতাংশে হয়, আমাদের দেশে সেটা অনেক বেশি শতাংশে হয়। ওইসব দেশে কি রাজনৈতিক কারণ কাজ করে, নাকি বিচার প্রক্রিয়ার মধ্যে ভুল ত্রুটি থাকে, তথ্যের ঘাটতি থাকে, অথবা ভুল তথ্যের কারণে বিচার প্রক্রিয়া ব্যাহত হয়, অথবা কোনো না কোনো কারণে অপরাধী বা অপরাধের সাথে সংযুক্ত ব্যক্তিরা এই বিষয়টাকে তাদের পক্ষে নিয়ে যায়, সেগুলো হয়। কিন্তু হারটা খুব কম। আমাদের এখানে হারটা অনেক বেশি, এবং এই হারের ক্ষেত্রে রাজনীতি, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, কর্তৃত্ব, এগুলো অনেক বেশি কাজ করে। এটা আমি মোটা দাগের জায়গাটা বললাম। এখন সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে যেই তথ্যগুলো গণমাধ্যমে বেরিয়েছে, একেবারে মানে অনুসন্ধানী প্রতিবেদন যেগুলো প্রকাশ করেছে আমাদের গণমাধ্যম, এরপরে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণিত হবে তিনি কতটা অপরাধ করেছেন, কতটা আপনার দুর্নীতি করেছেন, কত সম্পদের মালিক হয়েছেন অবৈধভাবে, সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত চূড়ান্তভাবে সেটা প্রমাণ করবে। সেখানে আমার প্রশ্ন ছিল জনাব নাজমুল আশরাফ, বিভিন্ন সময় যে আমরা শুনি যে রাঘব বোয়ালরা বা শক্তিধররা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়, আমরা সেই ধারা থেকে বের হতে পারলাম কিনা, নজির স্থাপন করতে পারলাম কিনা, প্রশ্নটি রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত শুনবো। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নাজমুল আশরাফ, যে আলোচনায় আমরা ছিলাম যে দীর্ঘদিনের প্রচলিত একটা ধারা যে তৈরি হয়েছিল, সেটি আমরা বেনজির আহমেদের মাধ্যমে ভাঙতে পারলাম কিনা? না, মোটেও না। এই যে রাঘব বোয়াল, আপনার মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের যে দাপট আমরা দেখেছি, এবং তখনকার দুজন উপদেষ্টার কথা খুব প্রচলিত যে আমরা রুই কাতলা ধরি, চুনোপুটি ধরি না, এবং তখন দুদকের যে দাপট, দুদকের ভয়ে যেসব মানে মানুষ মানে আকাশ ছোঁয়া ছিল, তারা মাটিতে পড়ে গেছে। অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে দুদক কি অনেক বেশি ক্ষমতা প্রয়োগ করছে কিনা। দুদকের তো সাংবিধানিক ক্ষমতা আছে, এখতিয়ার আছে, এবং সেই আইন অনুযায়ী তারা কাজ করে। তখন দুদকের যে শক্তি, সাহস দেখেছি আমরা, সেটা কিন্তু পরে আর ছিল না। এখন ওটা ছিল এক ধরনের সরকার, পরে এসছে অন্য রকমের সরকার, সে কারণে পার্থক্য হতে পারে। আপনি বলছিলেন যে এই সাবেক আইজিপি বেনজিরের সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশের মধ্য দিয়ে আপনার রাঘব বোয়ালরা বা ধরাছোঁয়ার বাইরে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসলাম কিনা, মোটেও না।
দায়িত্ব থাকা অবস্থায় তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আমরা কখনো নিতে দেখেছি, বা ভুলেও সরকার বা সরকার দলীয় বা সরকার সমর্থক কারো মুখে বেনজিরের বিরুদ্ধে কোনো কথা শুনেছি? বিপক্ষের যারা মানুষ মানে ক্ষমতার বাইরে তারা টুকটাক বলেছে ভয়ে টয়ে, এমন দাপটের লোক ছিলেন তিনি। তিনি যখন অবসরে গেছেন তখন তাকে নিয়ে অনেক বলাবলি হচ্ছে, তারপরেও সরকারি পক্ষে সরকারের দায় থেকে সেরকম কিছু হয় নাই। তিনি সাবেক হয়েছেন, তারপরে তার অঢেল সম্পদ এবং দুর্নীতির তথ্য বেরিয়েছে গণমাধ্যমে, সেগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছে। তখন পর্যন্ত সরকার কর্তৃপক্ষ দুদক চুপ ছিল। এখন আমরা জানলাম যে দুদক তার মতো করে কাজ করছিল, সেখানে গিয়ে দুজনের অভিযোগের প্রেক্ষিতে দুদকের তদন্ত এবং সেটি আদালতে গেছে, তাদের আবেদনের প্রেক্ষিতে এই জব্দের আদেশ দিয়েছে। তার মানে হচ্ছে যে সাবেক আইজিপির বিরুদ্ধেও দুদক কাজ করছে। আমার প্রশ্ন, আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, গণমাধ্যমে এসেছে, দেশি বিদেশি, এবং তিনি আমেরিকা নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তার ব্যাপারেও দুদক কি করছে বা করবে আমরা জানি না। নিশ্চয়ই আইজিপি অনেক ক্ষমতাধর ছিলেন, কিন্তু উনি এখন ক্ষমতাহীন। সাবেক সেনাপ্রধানও অনেক ক্ষমতাধর ছিলেন, তিনি এখন ক্ষমতাহীন। তার মানে ক্ষমতাহীন হলে পরে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই, তার অপরাধ আমলে নেই, ক্ষমতায় থাকতে আমরা সেটা করি না। আবারও ফিরছি আপনার কাছে অ্যাডভোকেট খুরশিদ আলম খান। যেমনটি নাজমুল আশরাফ অভিযোগ করেই বলছিল যে দুদকের দাপট অনেকাংশে কমে গেছে, দুদক কি আসলে অপরাধীদের প্রতি নমনীয় আচরণ করছে? না, আসলে ব্যাপারটা মনে হয় উনি সেভাবে বলেননি। ওনার কথা হলো ক্ষমতা থাকা অবস্থায় আপনি তো দুর্নীতিটা ফাইন্ড আউট করতে পারলেন না কেন? যদি আমি বুঝে থাকি, যখন আইজিপি হিসেবে বেনজির আহমেদ ছিলেন বা সেনাপ্রধান হিসেবে ছিলেন, এই জিনিসগুলো তো তখনই ডিটেক্ট করা উচিত ছিল। শোনেন, আমাদের মতো দেশে, থার্ড ওয়ার্ল্ড বলেন, এই উন্নয়নশীল দেশ বলেন, এখানে যারা যখন ক্ষমতায় থাকে তাদের দুর্নীতি ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট, এটা খুবই টাফ। আপনি যেভাবেই বলেন, যখন ক্ষমতা থেকে চলে যায় আস্তে আস্তে জিনিসগুলি বের হয়। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি, আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের একজন বাংলাদেশের প্রধান বিচারপতির তো এই ধরনের মানি লন্ডারিং মামলায় ট্রেস আউট হয়েছে উনি ক্ষমতা থেকে যাওয়ার পরে। কাজে এগুলো আমাদের কিন্তু থার্ড ওয়ার্ল্ডের উন্নয়নশীল দেশে এটাই খুবই স্বাভাবিক। ক্ষমতায় থাকা অবস্থায় তদন্তে বাধা কোথায়? আমি তো তথ্য পেতে হবে, মানে ক্ষমতায় থাকা অবস্থায় তদন্ত করতে কোনো আইনগত কোনো বাধা নেই, এটা আপনি ঠিক। কিন্তু কথা অনুমোদন লাগে সরকারের। না না না, সরকারের অনুমোদন লাগতো আগে, কিন্তু ওই দুর্নীতি দমন কমিশন আইন 2000-এ যেটা স্যাংশনের অনুমোদন, যেটা অনুমোদন দিতে হয় সেটা দুদক নিজে অনুমোদন দেয়। দুদক সরকারের উপর কোনোভাবেই নির্ভরশীল না, এবং দুদকের সঙ্গে সরকারের আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক নাই। দুদক একটি নিজস্ব স্ট্যাটুটরি বডি, বিধিবদ্ধ সংস্থা, তার কি লাগবে না লাগবে সব তার আইন অনুযায়ী তাকে সে করতে পারে, তার ক্ষমতা দিয়ে আছে আইন বিধিমালায়। তবে একটা কথা বলা আছে, তার যদি লজিস্টিক সাপোর্টের সমস্যা হয় সেই লজিস্টিক সাপোর্ট সরকার দিবে এবং সরকার তাকে দিতে বাধ্য। সরকার যদি না দেয় তাহলে সরকারের বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নিতে পারবে, এই ক্ষমতাটা দেয়া আছে। আর একটা ব্যাপার আছে, ধরেন দুর্নীতি তো একটা বিশাল বিষয়, দুর্নীতির কিন্তু কোনো সংজ্ঞা আমাদের দেশের দুর্নীতি দমন কমিশন আইনের নাই। আমাদের যে 2004-এর দুর্নীতি দমন কমিশন আইন, এখানে দুর্নীতির কোনো সংজ্ঞা নাই। দুর্নীতি দমন কমিশন আইনে একটা তফসিল দেওয়া আছে, যেটাকে আমরা শিডিউল বলি। সেখানে কিন্তু দণ্ডবিধির কিছু ধারা, বিভিন্ন আইনের কিছু দেওয়া আছে, সেকশন উল্লেখ করা, এটাই হলো তফসিলভুক্ত অপরাধ। কমিশন শুধু সেই অপরাধগুলির অনুসন্ধান তদন্ত করতে পারে যেটা তার তফসিলে আছে। ভারতবর্ষে তাই, পাকিস্তানেও তাই, দুর্নীতির স্পেসিফিক কোনো ডেফিনিশন নাই। কাজে দুদক চলতে গেলে তাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, সরকারি অফিসে রেড হচ্ছে না, ট্র্যাপ কেস হচ্ছে তো, প্রশ্ন আসে যে শুধুমাত্র তফসিলে অন্তর্ভুক্ত নাই বলেই কি তাহলে বড় বড় অপরাধীরা বা দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থাকে? না, দেখুন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা মানে ডিটেকশন, যে কোনো ইনভেস্টিগেশন ইনকোয়ারির ক্ষেত্রে ডিটেকশন মাস্ট। আপনি ডিটেকশন ছাড়া কোনো ইনকোয়ারি ইনভেস্টিগেশন করতে পারবেন না। কোনটা দুর্নীতি হচ্ছে ফার্স্ট অফ অল সেটা আমাকে ডিটেকশন করতে হবে। যদি আমি ডিটেকশন করে পাই এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত, তখন উনি যাচাই বাছাই করে অনুসন্ধানে যাবে। অনুসন্ধান কর্মকর্তা যখন তার মেমো অফ এভিডেন্স দাখিল করবে তখন কমিশন সিদ্ধান্ত দিবে, নট অনুসন্ধানকারী কর্মকর্তা। উনি প্লেস করবে কমিশন যদি অ্যাপ্রুভ করে তখন নিয়মিত মামলা রুজু হবে, তারপরে তদন্ত হবে। কাজে আমাকে ডিটেকশন করে ফাইন্ড আউট করতে হবে
কোনটা দুর্নীতি। মানে আপনি সবাই বলছে উনি দুর্নীতিবাজ দুর্নীতিবাজ, আপনি দুর্নীতিবাজ বললেই তো আমি ধরতে পারবো না। আমাকে দুর্নীতিবাজ হতে হলে বা দুর্নীতির ভুক্ত হতে হলে তাকে ডিটেকশন করে ফাইন্ড আউট করতে হবে তার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে, সে মানি লন্ডারিং করেছে, তাকে সম্পদের ব্যাখ্যা চেয়েছিলাম, সম্পদের ব্যাখ্যা দেয়নি, এবং ব্রিচ অফ ট্রাস্ট আছে বাই পাবলিক সার্ভেন্ট, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে, এর মধ্যে পড়তে হবে। কাজেই আর ক্ষমতায় থাকা অবস্থায় অনেক হয়েছে, অনেক ডিসিএসপির বিরুদ্ধে মামলা হয়েছে, এই যে ডিআইজি মিজানের মামলা হয়েছে, ওনার সাজা হয়েছে, সাজা হাইকোর্ট পর্যন্ত বহাল হয়েছে। দুদকের একজন পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার সাজা হয়েছে, এই ওনার বিচার এখনও চলমান আপিল আদালতে। কাজেই কিন্তু যেটা বলছেন একেবারে আমি একজন মিনিস্টারকে ধরবো রুলিং পার্টির, এটা কিন্তু সবসময় সম্ভব না হতে পারে তথ্যের ঘাটতির জন্য। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খুরশিদ আলম খান। ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, আপনার কাছে একটু বিষয় নিয়ে জানতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখি যে একজন কৃষক ৫,০০০ টাকার মামলায় কিন্তু গ্রেপ্তার হচ্ছেন, সাজা পাচ্ছেন, আবার একজন ক্ষমতাধর ৫,০০০ কোটি টাকা পাচার করে তিনি ধরাছোঁয়ার বাইরে থাকছেন। আবার যেমনটি একটু আগে নাজমুল আশরাফ বলছিল যে একজন নিরপরাধ ব্যক্তি সাজা পাচ্ছেন, অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে যাচ্ছেন। আইনের ভাষায় একটা টার্ম রয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট, সেটির কি আমরা যথাযথ ব্যবহার করতে পারছি না? আচ্ছা, বিয়ন্ড রিজনেবল ডাউট টার্মটা আসে যখন কোনো অপরাধ বিচার করা হয়, তখন ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড রিকোয়ারমেন্ট হলো দ্য প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ দ্য অফেন্স বিয়ন্ড রিজনেবল ডাউট। যদি কেউ যদি কোনো একটা যে কোনো একটা সাসপিশন যদি রেজ করে তাহলে তার শাস্তি হবে না। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে ৫,০০০ টাকার ক্ষেত্রে বিচার হচ্ছে না, এখন কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। আপনারা দেখেন কিন্তু কোর্টে কিন্তু এখন অনেক বড় ঋণ খেলাফি বলেন সবারই কিন্তু, এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশের একটা বড় শিল্প গ্রুপের, আমি নামটা নিলাম না, ওর ৬০০ কোটি টাকা ভ্যাট এবং ট্যাক্স ফাঁকির জন্য ওর কিন্তু সমস্ত অল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছিল, লক হয়ে গিয়েছিল। পরে সে হাইকোর্টে যায়, হাইকোর্ট ওকে ফার্স্টে বলে 10% টাকা জমা দাও, মান্থলি একটা ইনস্টলমেন্ট দাও। সব কিছু কিন্তু হচ্ছে, ওইসব জিনিসগুলো হয়তো বাইরে আসছে না। আমরা দেখেন যে বিজিএমই বিল্ডিং, বাংলাদেশের ফাইন্যান্সের ক্ষেত্রে বিজিএমই হলো গিয়ে সবচেয়ে ওয়ান অফ দ্য বিগ স্টেক হোল্ডার। ওদের বিল্ডিংটা ইলিগালি কিন্তু এখানে উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল করা হয়েছিল, ওটা কিন্তু ফাইনালি ড্যামলিশ করতে হয়েছে। খুরশিদ আলম খান স্যার ভুলে গেছেন এই বর্তমান সরকারের আমলে কিন্তু ক্ষমতাসীন কয়েকজন এমপির বিরুদ্ধেও কিন্তু দুদকের মামলা হয়েছে, যেটা বাংলাদেশে আগে কোনোদিন চিন্তা করা যায়নি। সো উই আর গোয়িং টুয়ার্ডস দ্য বেস্ট ওয়েজ, রাইট? সো এখানে হয়তো সমস্যাটা হচ্ছে কি, হয়তো আপনার যে ইনভেস্টিগেশন অথরিটির ওদের হয়তো ম্যান অ্যান্ড মেশিনারিজ বোধ অপ্রতুল, কারণ এখানে আমাদের জনসংখ্যাটা আপনি দেখতে হবে, আয়ু কতজন আছে আমাদের কোর্টের, যে আপনার যে বাংলাদেশ জনসংখ্যা কিন্তু এখন ধরেন প্রায় 18 কোটি। তাহলে দেখেন তার অ্যাগেনিস্টে এই যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে তার আপনার কর্মকর্তা কতজন আছে, আর ওনার মডার্ন ইকুইপমেন্ট কি আছে, ওনার ফ্যাসিলিটিস কি আছে, এইসব জিনিসগুলোর জন্য কিন্তু অনেক সময় কিন্তু এই তদন্ত প্রক্রিয়া কিন্তু ব্যাহত হয়। বাট ডে বাই ডে কিন্তু এটা ইমপ্রুভ হচ্ছে, এবং ওইটা কিন্তু আবার ক্লিয়ার কিন্তু বলা যাবে না, যদি কেউ যদি ফাইন্যান্সিয়ালি খুব বড় হয় তাকে টাচ করা হচ্ছে। এখন কিন্তু আগে যা হতো না, এখন ডে বাই ডে কিন্তু তা কিন্তু হচ্ছে। যত বড় দুর্নীতিবাজ হোক তাকে কিন্তু আইনের আওতায় কিন্তু আনা হচ্ছে। আপনি বলছিলেন যে আমাদের বিভিন্ন সেক্টরে আসলে অপ্রতুল রয়েছে, সেই জায়গা থেকে ঘাটতি রয়েছে, তাহলে কি বড় বড় অপরাধীরা কিংবা দুর্নীতিবাজরা সেই সুযোগটাই নিচ্ছে? না 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 না, কেউ কিন্তু যখনই তার অফেন্সটা সবাই যে আপনি বিকজ বড় বড় দুর্নীতিবাজ আপনি কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলতে পারবেন না, হয়তো বাইরে থেকে বলা হচ্ছে ও দুর্নীতি করছে, ওকে ধরা হচ্ছে না। এই যে দুদক যেমন এই যে আজকে যে ওনারা যে কোর্টে অ্যাপ্লাই করলেন করে যে একজনের সম্পত্তি ক্রোক করলেন, এগুলো হচ্ছে কন্টিনিউইং প্রসেস। তাহলে কিন্তু কেউ তো এটা বাংলাদেশে কিন্তু আগে চিন্তাই করতে পারেনি যে এই ধরনের কোনো একটা বড় প্রোফাইলের লোকের প্রপার্টি সিজ হবে। আইন কিন্তু তো নিজের গতিতেই মোটামুটি চলছে, হয়তো কিছু আপনার বাধা বিপত্তি আছে। আসলে আমরা অনেক আগে থেকে শুনে এসেছি যে আইন তার নিজের গতিতেই চলে, হয়তো কিছু বাধা আছে। প্রচলিত কথা রয়েছে যে তুষ্ট করতে পারলে ঈশ্বর ও ভক্তের অনুকূলে রায় দেন। আইন কি নিজস্ব গতিতে চলছে কিনা? অবশ্যই চলছে। আমরা যদি আপন নিয়মেই চলে, আসলে যারা চালাচ্ছে তারা কতটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে সেটিও প্রশ্ন আসে। সেই প্রশ্নের উত্তর নিতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আইন কি সবসময় নিজ গতিতে আপন নিয়মে সুষ্ঠুভাবে চলতে পারে? আইন আমাদের জানা মতে আপন গতিতে সুষ্ঠুভাবে চলছে। মাঝে মাঝে হয়তো কোনো একটা বিষয় হয়তো আমাদের বাংলাদেশে আপনি খেয়াল রাখতে হবে, আমাদের হাইকোর্ট একটা, অ্যাপিল ডিভিশন একটা, আমাদের এখানে। আর আমাদের বাংলাদেশে যদি আপনি রেশিও অফ কেস ফাইলিং দেখেন, আমার তো মনে হয় যে হোল সাবকন্টিনেন্ট, কেন সাউথ এশিয়াতে যদি ইন্ডিয়ার জনসংখ্যা বেশি, এর বাইরে হতে বাংলাদেশের মতো কোর্টে এত মামলা কোথাও ফাইল হয় না। এখন বিজনেস গ্রুপ বলেন, সাধারণ লোক বলেন, কেউ কিন্তু মামলার বাইরে আউটসাইড সেটেলমেন্টে যাচ্ছে না, সবাই শুধু মামলাই করবে। সো এই যে আপনি এত মামলা হচ্ছে, আপনার মামলার ক্ষেত্রে কিন্তু ধরেন আপনি ক্রিমিনাল মামলা আপনি বলি, একটা ক্রিমিনাল মামলার আপনার যে হাইকোর্টে পেন্ডিং হলো গিয়ে আপনার হিয়ারিং চলছে, আমি নাম বলবো না, ওই মামলার কেসের ডকুমেন্ট হলো 22,000 পেজ। এখন ল বলছে আপনাকে 22,000 পেজ আগে প্লেস করতে হবে, একদম প্লেস করার পর ওনার আসামিপক্ষের আইনজীবী, পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের আর্গুমেন্ট রাখবে। বিকজ আপনি ন্যায় বিচার নিশ্চিত করতে হলে কিন্তু একেবারে তাড়াহুড়ো করা যাবে না, একটা প্রপার প্রসিডিউর ফলো করে যেতে হবে। তাহলে এক্ষেত্রে তো আপনাদের কাছে মনে হয় যে না, হচ্ছে না, সবে হচ্ছে, কিন্তু একটু সময় লাগছে হয়তো আমাদের বিভিন্ন কারণে। ধরেন আপনাদের একটা ছোট্ট আমি উদাহরণ দিই, একটা যে আমাদের এই যে ডিজিটাল সিকিউরিটি আইনে বলা হয় যে মামলা কেন স্লো হয়, এখানে আমাদের সারা বাংলাদেশে ফরেন্সিক ল্যাব আমার জানা আমাদের 3-4টা আছে। তাহলে কোথাও যে কার মোবাইল থেকে কোন মেসেজ গেল এগুলো চেক করতে দেখা যায় কি 1-1.5 বছর লেগে যাচ্ছে। সাধারণ মানুষ এগুলো জানছে না আসলে। এই ডে বাই ডে এগুলো ইমপ্রুভ করার জন্য যে চেষ্টা করা হচ্ছে, ডেফিনেটলি আমরা আরো প্রপার ওইতে যাতে রুল অফ ল এস্টাবলিশ আমরা ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান। জনাব নাজমুল আশরাফ, রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। 1 শতাব্দী পরে এসে বাস্তবতা কতটা পরিবর্তন হলো? বিচারের বাণী নিভৃতে সব দেশে কাঁদে, কেউ বেশি কাঁদে, কেউ কম কাঁদে, কারো চোখের পানি বেশি পড়ে, কারো কম পড়ে, আমাদের অনেক বেশি পড়ে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, জাস্টিস ডিলেড, জাস্টিস বারিড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এরকম অনেক কথাবার্তা আছে, কিতাবে আছে। আইনের ছাত্ররা, আপনি আইনের ছাত্র, দুজন আইনজ্ঞ আছেন, আপনাদের কাছ থেকে শুনি, কিন্তু সেগুলো বাস্তবায়ন কতটা। আমি একটু খুরশিদ ভাইয়ের কাছে আসতে চাই। খুরশিদ ভাই দুদকের চিফ প্রসিকিউটর হিসেবে যেই ভূমিকা নেন আদালতের ভেতরে এবং বাইরে, মানে অনেক কঠিন একটা কাজ উনি করেন, এবং পলিটিক্যালি সেন্সিটিভ মামলাগুলোর ক্ষেত্রে ওনার যে ভূমিকা, উনি যে যুদ্ধটা করেন, এবং আইনের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং অনেক ক্ষেত্রে তর্ক বিতর্ক যেটি আপনার আদালতের ভিতরে হয় আবার আদালতের বাইরে এসে হয়, অনেক বড় একটা লড়াই উনি করছেন। কিন্তু ওনার এবং ওনার প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আমরা জানি। এখন যতই আমরা বলি দুদক স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, অনেক কর্তৃত্ব ক্ষমতা কতটুকু প্রয়োগ করা সম্ভব তার অনেক কিছু আপনি হাতে কলমে প্রমাণ করতে পারবেন না। কিন্তু একটি রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন তার প্রভাব যে নানানভাবে পড়ে, এর প্রমাণের অভাব নাই। এখন উনি বলছিলেন যে ক্ষমতা অনেক বেশি প্রয়োগ করার ক্ষেত্রে উনি বলছিলেন যে অনেক সময় তথ্যের ঘাটতি থাকে। যেই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশিত, জনপরিসরে প্রচারিত, সেই তথ্যগুলো আপনারা আমলে নিয়ে তো যাচাই বাছাই করতে পারেন, ফলে সব ক্ষেত্রে তথ্যের ঘাটতি না। ধরেন এসআর আমলের কাহিনী, ব্যাংক খাতের কেলেঙ্কারি, আপনার তারপরে আপনার যে আজিজ খানের কথা আসে, তারপরে একটা বলে শেষ করি, আপনার অর্থ পাচার, এসবের ক্ষেত্রে তথ্যের কি যথেষ্ট ঘাটতি আছে? মোটামুটি তথ্য তো আছে, তার ভিত্তিতে তো শুরুটা করা যায়। জি, অ্যাডভোকেট খুরশিদ আলম খান কি বলবেন? না, ওনার কথাতে যথেষ্ট যুক্তি আছে, বাস্তবতা আছে, অবশ্যই এটা আমরা স্বীকার করছি। যেমন আমরা ডেস্টিনির মামলা এটা অনুসন্ধানটা স্টার্ট করেছিলাম নিউজ পেপার রিপোর্টের ভিত্তিতে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের এফআইইউ ছিল, তখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা অনেক ইনকোয়ারি করে আমাদের তথ্য উপাত্ত। অবশ্যই তথ্য উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যম আমাদের বিরাট একটা সোর্স, অন্যতম একটা সোর্স, কিন্তু সংবাদে যেই তথ্যটা আসে সেটাকে আমি সত্য বলে সবসময় ধরে নিই না। আমাদের কাজ হলো সংবাদপত্রের তথ্যটাকে যাচাই বাছাই করা, হ্যাঁ, যাচাই বাছাই করা, ওটার মূল ইয়েটা উদ্ঘাটন করা, মূল উপজীব্য বিষয়টা যেটা আমার তফসিলে পড়বে সেটা অবশ্যই করছে। এই সংবাদপত্রের মাধ্যমে অনেক মামলা, ইউনিপে টু সংবাদপত্রের মাধ্যমেই আমরা অনুসন্ধান স্টার্ট করেছি এবং কনভিকশন হয়েছে, আপিল পেন্ডিং। হ্যাঁ, তবে আমাদের সীমাবদ্ধতা ওই জায়গায় লজিস্টিক সাপোর্ট, যেটা আমি আগে বললাম। হ্যাঁ, কাজেই আমাদের মনে হয় না এখানে আমাদের যে তথ্য আমরা পাচ্ছি সংবাদ মাধ্যমে, কিন্তু দুদক
এখানে কিছু করছেন, এটা সবসময় ঠিক না। দুদক চেষ্টা করে যাচ্ছে, সীমাবদ্ধতা তো অবশ্যই আছে, কারণ আমি সংবাদপত্রে একটা নিউজ পেলাম, এটা আমি যাচাই করব কিভাবে? আমাকে তো যাচাই করতে হবে, যাচাই করে তার কিছুটা ক্রেডিবল, আমি যদি 50%ও পাই তা আমার অনুসন্ধান করতে কোনো বাধা নাই। আশা করি নাজমুল আশরাফ সাহেব যে প্রশ্ন করেছেন, ভবিষ্যতে এর অনেক কিছু উনি প্রমাণ পাবেন। আর আমি মেহেদী হাসান চৌধুরীর সঙ্গে একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি। উনি একটা কথা খুবই বলেছেন ল্যাবের ব্যাপারে, ল্যাব নাই আমার সাইবার অফেন্সে ট্রাইব্যুনাল, কিন্তু এখানে একটা জিনিস বিশাল ঘাটতি আমার চোখে পড়ে, কারণ জঙ্গিদের মামলা করতে গিয়ে আমি অনেক সময় ডিফেন্সের পক্ষ করি, তখন আমি ওনাদের সঙ্গে ওনাদের এগেনস্টে কাজ করি। আমি সেখানে দেখলাম একটা ইনফরমেশন পাচ্ছে না, মেসেজে পাঠালো 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়েছে, 1 বছর হয়ে গেছে। দ্যাটস ট্রু। একবার একজন এসপিকেও এখানে কল করা হয়েছিল, আমার যদ্দূর মনে হয় সাইবার ক্রাইমেরকে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন লাগে। তো উনি যে বাস্তবতাটা যেটার সমস্যাটা বললেন, দ্যাটস ট্রু, এবং সেই বাস্তবতা এখনও আছে। কিন্তু আমি মনে করি অন্য একটা জায়গায়, সেখানে ধরেন এই আপনার অ্যান্টি টেররিজম অ্যাক্টে সাজা হলো সর্বোচ্চ 6 মাস, কিন্তু আপনার তার ইনভেস্টিগেশনে চলে যাচ্ছে 9 মাস 1 বছর। এখন কোর্ট হয়তো বা প্রাইম এফিসি দিয়ে তাকে বেল টেস্টে করেছে, কিন্তু যেখানে আপনি সাজাই দিবেন 6 মাস, সেখানে একটা লোক 1 বছর জেলে থাকবে, এটা তো কোনো জুরিসপ্রুডেন্স অ্যালাউ করবে না, আমাদের কোর্ট সেটা অ্যালাউ করে না। তো আমি মনে করি উনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এই জায়গাটুক আমার মনে হয় সাজা বাড়ানোর চিন্তা ভাবনা করা উচিত। কারণ এটা যদি না করে, তাহলে ইনভেস্টিগেশন যদি আপনার শেষ করতে 2 বছর লাগে, 1.5 বছর লাগে, আর তাকে আফটার ইনভেস্টিগেশন ট্রায়ালে যাবে, ট্রায়ালের সময় লাগবে, সাজা হবে 6 মাস ম্যাক্সিমাম। তো সেসব ক্ষেত্রে আমার মনে হয় গভর্নমেন্ট আরও পজিটিভ অ্যাপ্রোচ নেওয়া উচিত, প্রয়োজনে আইন সংশোধন করা উচিত। সেখানে আমারও আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আপনি বলছিলেন যে নিউজ পেপার থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে যে কোনো তথ্য পেলেই আসলে আপনারা সেটা বিশ্বাস করেন, আপনারা যাচাই বাছাই করেন। রাইট, এক্স্যাক্টলি। তথ্য এবং যাচাই বাছাইয়ের মাঝে যে সময়টা রয়েছে, সেটা আসলে কি অনেক সময় সাপেক্ষ? না, অবশ্যই না। যেমন আমরা এই যে বেনজির আহমেদ, এটা তো হাইকোর্ট ডিভিশন তো কোনো রুল ইস্যু করেনি, একজন আইনজীবী গিয়েছিলেন, উনি বলেছেন আপনাদের অগ্রগতি প্রতিবেদন দেন। কিন্তু যেদিন ওই ভদ্রলোক দুদকে অ্যাপ্লিকেশন দিয়েছেন ইনকোয়ারির জন্য, তার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য, তার 2 দিন আগে কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। সেই কমিটির সূত্র ধরে এই যাচাই বাছাইয়ের পরে আজকে জব্দ হলো। তো কাজে একটু সময় তো লাগবেই। আপনি তো হুট করে যে কোনো একটা তথ্য আসলেই আপনি তার উপর নির্ভর করতে পারবেন না। অবশ্যই তথ্যটাকে আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি, এবং তথ্যটাকে আমাকে গুরুত্ব দিয়েই নিতে হবে, বাট সাবজেক্ট টু ভেরিফিকেশন। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখি যে মামলার দীর্ঘসূত্রিতার কারণে বিচার প্রার্থী আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। কি করণীয়, পরিবর্তন কিভাবে সম্ভব? না, এটা আসলে হয় কি, এটার 2টো কারণ আছে। একটা কারণ হলো, যেমন দুর্নীতি দমন কমিশনের মামলা ধরেন, দুর্নীতি দমন কমিশন মামলা যখন আদালতে চার্জশিট দাখিল করে দেয়, তখন দুর্নীতি দমন কমিশনের হাতে কিছু থাকে না, সব আদালতের এখতিয়ারে চলে যায়। আদালত নির্দিষ্ট একটা তারিখ দিবে অভিযোগ গঠনের জন্য, সাক্ষীর জন্য, সাক্ষী আসবে, দুদকের কাজ হলো তার সাক্ষীর দলিল দস্তাবেজ নিয়ে আদালতে হাজির হওয়া। সেখানে কিন্তু দুদকের স্পেশাল কোনো প্রিভিলেজ নাই। দুদক ওই আসামি যেভাবে একটা অবস্থান নেয়, দুদকও সেভাবে অবস্থান নেয়। আদালতের কাছে দুজনই সমান, এবং দুদকও যেমন কোনো দরখাস্ত দিতে হয়, কোনো অ্যাডজর্নমেন্ট চাইতে হলে আসামিকেও সেভাবে দরখাস্ত দিতে হয়। দুদক কোনো এক্সট্রা প্রিভিলেজ পাচ্ছে না। যেটা হচ্ছে এটা প্রসিডিউরের ব্যাপার। ধরেন একজন জজের হাতে ধরেন 10টা ট্রায়াল আছে, 10টা ট্রায়ালে উনি প্রতি 15 দিন পর ডেট পড়ছে। একজন সাক্ষী যদি আছে, একটা সাক্ষী নিতেই হয়তো 2 ঘন্টা চলে যাচ্ছে। যার সাথে উনি হিউম্যান বিং, ওনার তো একটা সময়ের ব্যাপার আছে। তো আবার ওই সাক্ষীকে আবার ক্রস করা হয়। এই ধরনের বিভিন্ন প্রক্রিয়াগত কারণে দীর্ঘসূত্রিত হয়। আবার অনেক সময় সাক্ষী আসে না, সেই সময় জজ সাহেব আবার নন বেইলেবল ওয়ারেন্ট ইস্যু করে। তারপরে অনেক সময় জজ আবার বদলি হয়ে যাচ্ছে, নতুন জজ সাহেব আসছে, সেই নতুন জজ সাহেবকে আবার নথি বুঝিয়ে নিতে হয়। তারপরে ধরেন রায় আর্গুমেন্ট শেষ হলে সাক্ষী পর্যালোচনা করতে হয়, 2 পক্ষ শুনতে হয়, তারপরে রায় দিতে হয়। আপনাকে ন্যায় বিচার পেতে হলে সময় লাগবেই। এটা আমাদের দেশের বাস্তবতা। আমাদের দেশ, ভারতবর্ষ বলেন, পাকিস্তান বলেন, ন্যায় বিচার পেতে হলে আপনাকে ধৈর্য ধরতেই হবে। নাজমুল আশরাফ সাহেব যেটা কথা বললেন সেটাও ঠিক। জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এগুলো আমরা ল অফ ইকুইটির ম্যাক্সিমে পড়েছি। এটা ঠিক, এটার বাস্তবতা এখনও আছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় ন্যায় বিচারের জন্য আপনাকে সময় লাগবেই, আপনাকে অপেক্ষা করতে হবেই। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট খুরশিদ আলম খান, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী একটা লাইন হাসান যদি চৌধুরী। বলতে দেন, দায়িত্বশীল সংবাদ মাধ্যম তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে। সব গণমাধ্যমের কথা আমি বলছি না, যারা দায়িত্বশীল, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, তাদের তথ্যের উপর নিশ্চয়ই নির্ভর করতে পারেন, এবং সেই তথ্য ভুল হলে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে ওই সংবাদ মাধ্যম। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজপুর আশরাফ। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।